কথায় কথায় আপনারা তো বলবেন আমি শুধু পুরনো সময় টেনে নিয়ে যাই, কিন্তু আমাদের দেখা, আমাদেরও তো একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার দাম কতটুকু আছে জানি না কতটুকু ক্যাচ করতে পেরেছি, কিন্তু 111-এর সময় নতুন রাজনৈতিক দল গঠনের একাধিক চেষ্টা হয়েছে এবং আলটিমেটলি যখন একটা, সেটা বলেন আর্মি ব্যাক গভর্নমেন্ট বা অন্য কোনো দেশের দ্বারা প্রতিষ্ঠিত কোনো সরকার বা ধরেন একটি নিরপেক্ষ সরকারই আসে, তাদের একটা দেখার দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের কাছে XY যা ছিল সেগুলো পছন্দ নাই হতে পারে, তারা জেডকে তখন টেনে তোলার চেষ্টা করেন। বাংলাদেশে যদিও আরও যদি পেছনে টেনে নেই আপনাদেরকে, ধরেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর যারাই ক্ষমতায় এসছেন তারা নতুন দল গঠনের চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। কেউ কেউ জাসদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কেউ নতুনভাবে চিন্তা ভাবনা করেছেন। শেষ তো এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সফল হয়েছেন, তিনি তার জাতীয়তাবাদী দল বিএনপি একাধিক চেষ্টার পরে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসনের পর আবার যখন গণভোট হানা একটা তামসার গণভোট দিয়ে তিনি তার জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছেন। আবার 111 হয়েছে। এখন এসে সেরকম কিছু হচ্ছে কিনা এই প্রশ্নে গত 2 মাস আগে যখন ধারণা করা হতো বা বলা হতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা বিএনপি আওয়ামী লীগকে অপছন্দ করেন, তাদের কেউ স্লোগান দিচ্ছেন যে এক ফেসিবাদ বিদায় করে আরেক ফেসিবাদ আনতে চাই না, এটা বিএনপি ভালোভাবে নেয়নি। বিএনপি মনে করেছে এটা তাদেরকেই টার্গেট করে করা হচ্ছে, কারণ অনেকেই মনে করেন যে আগামী নির্বাচন হলে এটা 2-4-5 বছর পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে। তখন যখন এই কথা উঠেছে এক ফেসিবাদ বিদায় করে আরেক ফেসিবাদ আনতে চাই না, বিএনপি তার গায়ে মেখেছে স্বাভাবিকভাবেই। আর প্রশ্ন উঠেছে তাহলে এই ধারা বিএনপি আওয়ামী লীগ বিএনপি এই ধারা অপছন্দ করেন কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা সমন্বয়করা। একটা কথা ফাঁকে বলে নেই, আমি অসংখ্য কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির যে রাজনৈতিক ট্রেডিশন বা যে রাজনৈতিক প্র্যাকটিস, তাতে বাংলাদেশের মানুষ কতটা আস্থা রাখেন বিএনপি বা আওয়ামী লীগের উপরে। আমি সমানতালেই বলছি, বাংলাদেশে একতরফা বিএনপির মানুষই কি বিএনপির উপরে 100% আস্থা রাখে? আওয়ামী লীগের মানুষই কি আওয়ামী লীগের উপরে 100% আস্থা রাখে? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমি আজ যখন কথা বলছি আপনাদের সামনে 10 ডিসেম্বর 2024, সেই দিনেই আমি ঢাকা থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরের এক বিএনপির তৃণমূল পর্যায়ের এক নেতার বাসায় থেকে এসেছি, তার সঙ্গে কথা বলেছি, তাদের টিউনটা বোঝার চেষ্টা করেছি। সেই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এখনও বা তাদের ওই স্থানীয় নেতৃবৃন্দ এখনও অ্যাক্টিভ আছে এবং তারা সুযোগ পেলেই বিএনপিদেরকে বলে যে এরা এক ফেসিবাদ গিয়ে আরেক ফেসিবাদ আসবে। এবং তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যারা ওই তৃণমূলে একেবারে প্রত্যন্ত রিমোট এরিয়া, একটা থানা উপজেলা, খুবই ছোট উপজেলাও না, এখন থানা আছে, এখন উপজেলা পুরোপুরি হয়ে ওঠেনি, সেই জায়গায় সেই থানায় আপনার বিএনপির যারা মূলদল না বললেও ছাত্রদল, যুবদল, কৃষক দল, এদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই কয়জন অ্যাক্টিভিটিস আছেন তাদের একটা মুখোমুখি একটা রেশারেশির মতন পরিস্থিতি আছে। এই টিউনিংটা ওই তৃণমূল থেকে উঠে আসেনি, এটা হচ্ছে ঢাকা থেকে কিনা। যে ঢাকায় যে আস্তে আস্তে চিন্তার দূরত্ব, আজ ধরুন আমরা যেটা বলছি যে বাংলাদেশের মানুষ বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি কই ভোট দিব, বাংলাদেশের মানুষ খুঁজে পায় না। জামাতে ইসলামীকে সবাই ভোট দিতে কমফোর্ট ফিল করে না, কেন করে না? এটা সাধারণ মানুষের মধ্যে জামাতের টিউনিং, তারা জামাত বুঝবে, তো মনে করে বিএনপি বিকল্প আওয়ামী লীগ বিএনপি, কিন্তু দেখলাম তো যে লাও সেই কেদু, এরকম একটা মানুষের সেন্টিমেন্ট আছে। এই জায়গায় যদি তৃতীয় একটা শক্তির খোঁজ বাংলাদেশ, সেই ইমরান এইচ সরকার যখন উঠে আসছিল প্রথম দিকে তো পজিটিভ একটা বিষয় যে একটা নতুন নেতৃত্ব, নতুন একটা বাংলাদেশের তৃতীয় একটা শক্তি দরকার, এই প্রয়োজনীয়তা বাংলাদেশে আছে। এখন সেই চাহিদা, সেই আস্থা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কি মেটাতে পারবে, নাকি এই ফাঁকা জায়গাটার সুযোগ তারাও নিতে চাচ্ছে? এই আস্থাটুকু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো কতটা তৈরি করতে পেরেছে? কারণ সাম্প্রতিক সময়ে গত 4 মাসে তাদের অনেক কিছুই মানুষের মনে যতটুকু তারা দাগ কাটতে পেরেছিলেন সেটা মুছে গেছে আমি বলবো না, তাদের সফলতাকে ম্লান করে দিচ্ছে বলবো না, কিন্তু ওই জায়গাটা আগস্টে যেটা ছিল সেই জায়গাটা কি এখনো আছে? এই জায়গায় এখন আলোচনার সূত্রপাত যে এই যে সার্জিস আলম, তিনি জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন, হঠাৎ করে তিনি সদস্য হয়েছেন জাতীয় নাগরিক কমিটির, তারপর তিনি এখন সাংগঠনিক সম্পাদক না, তিনি সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন, সংগঠক হিসাবে তিনি দায়িত্ব পেয়েছেন।
এবং এটার প্রথম আলোর যে রিপোর্টটা, একটা লাইন আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে যে সাজিদ আলম নাগরিক কমিটির সংগঠক এবং নাগরিক কমিটির কাজটা কি, তারা ফেসিবাদ বিরোধী ব্যবস্থার বিলুপ্ত করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত শব্দটি তারা প্রথম আলো ব্যবহার করেছে। বন্দোবস্তের জন্য তারা কাজ করছে। কাজ করতে গিয়ে তারা কি করছে, তারা সারা দেশে কমিটি গঠনে হাত দিয়েছে। তারা এখন পর্যন্ত বেশ কিছু কমিটি, প্রায় 50-60টা মনে হয় দেখলাম, সংখ্যাটা একজ্যাক্ট মনে নেই, প্রথম আলো দেখে নেবেন। সেই কমিটি করেছে, ঢাকায় 19টা কমিটি করেছে। সেই কমিটি ডিসেম্বরের মধ্যে আহ্বায়ক কমিটি হবে। তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। তাহলে ইনডাইরেক্টলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা সেরকম একটা স্টেপে যাচ্ছেন। আমি এখানে তারা লোভে পড়েছেন, তারা ক্ষমতায় থাকতে চান, এই জায়গায় যাব না। আমি যাব যে হ্যাঁ, বাংলাদেশে ওই শূন্যতা আছে, সেটা পূরণের জন্য এখন কোন রাজকুমার অপেক্ষা করছেন, কোন রাজকুমার বাংলাদেশের সেই একেবারে সেই দেখে আসবেন। এখন এটা কি সজীব ওয়াজেদ জয়, নাকি এটা ফাইনালি তারেক রহমান, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেউ যিনি হঠাৎ করে জ্বলে উঠবেন? আমরা সেটি দেখার অপেক্ষায়। এবং এই নতুন রাজনৈতিক দল হলে বাংলাদেশের মানুষ সেটাকে কিভাবে নেয়, তার চেয়ে বাংলাদেশের মানুষকে সেই দল আস্থায় নিতে পারে কিনা, আমরা এটাই দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান পূর্ণিয়া।